প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইংরেজি নিয়ে আসলে ভয় পাচ্ছ, সো মেডিকেল অ্যাডমিশন টেস্টের ইংরেজি অপেক্ষাকৃত অন্যান্য অ্যাডমিশন থেকে সহজ হয়, কিন্তু এখানে ইংরেজি খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কেন করে আসলে? কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে রয়েছে সেকেন্ড টাইমাররা, তারা ফার্স্ট টাইমারদের থেকে অপেক্ষাকৃত আগায় আছে, এটা সত্য। এবং যেহেতু দুইটা ইয়ারের স্টুডেন্ট অর্থাৎ ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমাররা একই সাথে, যদিও সেকেন্ড টাইমারদের মার্কস কিছু কাটা যাচ্ছে, তারপরেও ইংরেজি একটা ভাইটাল রোল প্লে করতে পারে এই প্রতিযোগিতায় আগায় রাখার জন্য। ইংরেজিতে যে 15টা প্রশ্ন আছে, যেটা আসলে ফিক্সড কিছু কনসেপ্ট থেকে, কিছু টপিকস থেকে প্রশ্ন হয়ে থাকে। সো আমরা বিগত সালের প্রশ্নগুলো দেখে অ্যানালাইসিস করব যে কোন কোন কনসেপ্ট থেকে গুরুত্বপূর্ণ আসলে আমাদের আসন্ন যে মেডিকেল টেস্টের জন্য। সো আজকে আমরা আলোচনা করব যে বিগত 15 বছরের মেডিকেল কোশ্চেনের ধারাবাহিক আলোচনা। আজকে প্রথম 10-11 সেশনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। সো কথা না বাড়ে আমরা চলে আসি। প্রথমেই দেখছো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ দ্য কারেক্ট ইউজ অফ প্রেপোজিশন। অর্থাৎ নিচের এই কনসেপ্টটা কিন্তু প্রেপোজিশন থেকে এসেছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে, এই প্রশ্ন তোমার কমন মিস্টেকস ইন ইংলিশ থেকে এসেছে। একটা বই আছে, কমন মিস্টেক ইন ইংলিশ। এই কমন মিস্টেক ইন ইংলিশ আসলে যেহেতু অন্যান্য সকল অ্যাডমিশনের জন্যই আসলে এই বইটা লাগবে, এত বই তো আমি কেনাবো না আসলে। এগুলোই আমার লেকচারে আসলে টোটালি বই থাকবে, বিখ্যাত বই যেগুলো আসলে প্রশ্ন প্রণয়নের জন্য গুরুত্বপূর্ণ, এই বইটা থেকে আসছে। এবং এই বইয়ের ব্যবহার থেকে এই প্রশ্নগুলো বানিয়েছে। কমন মিস্টেক ইন ইংলিশের সো এখানে 111টা-12টা ব্যবহার রয়েছে। এগুলো প্রত্যেক ক্লাসে, এক ক্লাসে 20টা পড়ানো যায়। সো 3 ক্লাসের মধ্যে এই বই শেষ হয়ে যাবে। সো এটা নিয়ে আসলে আলটিমেটলি ভয় পাওয়ার কিছু নাই। তবে কারেকশন থেকে যে প্রশ্ন হবে এটা তুমি লিখে রাখো। মেডিকেল অ্যাডমিশন সেটা কোন ধরনের, কোন কনসেপ্ট থেকে এসেছে এমন না, সকল কারেকশন থেকে প্রশ্ন হবে। এবার আমরা কথা না বাড়াই, সবগুলো অপশন নিয়ে আমরা আলোচনা করি। তো সবগুলো অপশনের মধ্যে আলোচনা করতে যাচ্ছি আমরা এ নাম্বার, হি ইউজুয়ালি গোস টু বেড। এখানে ইন 11 o'clock, তোমাকে সে সাধারণত 11টার মধ্যেই যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পূর্ণ হওয়া অর্থে বাই বসতে পারে, উইদিন বসতে পারে। আর যদি একেবারেই জাস্ট টাইমে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা অ্যাট ব্যবহার করতে পারি আসলে। তবে এখানে হি ইউজুয়ালি গোস টু বেড বাই 11 o'clock, হি ইউজুয়ালি গোস টু বেড উইদিন 11 o'clock, 11টার মধ্যেই। আই উইল কাম ব্যাক উইদিন অ্যান আওয়ার, আমি 1 ঘন্টার মধ্যেই ফিরে আসবো। আই উইল কমপ্লিট মাই লেসন বাই আওয়ার, আমি 1 ঘন্টার মধ্যেই আসলে পড়া শেষ করে ফেলবো, এমন অর্থে। সো এই কারণে অপশন এটা হয় নাই। ইউ কান্ট বাই ইট অ্যাট সাচ প্রাইস। তো কনসেপ্টটা দেখো, ইউ কান্ট বাই ইট, তুমি কিনতে পারবে না এটা এই দামে। অ্যাট সাচ প্রাইস অর অ্যাট সাচ এ প্রাইস মানে নির্দিষ্ট দাম, এটা কারেক্ট ফর্ম আসলে। উই ওয়ার সিটিং, আমরা বেডরুমে কেন ইনটু হবে? ইনটু তো ভেতরে অর্থে, প্রবেশ করা অর্থে বসে। অ্যাট হিজ বেডরুম, ইন হিজ বেডরুম, এমন বসতে পারে। হি ওয়াজ বর্ন ইন আ ভিলেজ, সে গ্রামে জন্মেছিল। সো গ্রামে অ্যাট দ্য ডিস্ট্রিক্ট অফ, তো গ্রামের আগে এই দুইটাকে চিন্তা করো দুটো ভাবে। গ্রাম, ভিলেজ এবং ডিস্ট্রিক্ট, জেলা, এই দুইটার মধ্যে অপেক্ষাকৃত ছোট কিন্তু ভিলেজ। তাহলে এখানে অ্যাট ভিলেজ, আর ডিস্ট্রিক্ট যেহেতু বড় জায়গা সেখানে ইন। বাট হি ওয়াজ বর্ন, গ্রামের আগে ইন অ্যাট বসতে পারে, কিন্তু ডিস্ট্রিক্টের আগে অ্যাট কখনোই না, ইন ব্যবহার হবে। তার মানে এই অপশনটাও কিন্তু ভুল ছিল। সো আমাদের বি অপশন কারেক্ট ফর্ম হয়েছে। বুঝতে পারছো, প্রেপোজিশনের ব্যবহার থেকে কারেকশন হয়েছে। এটা তো মেডিকেল অ্যাডমিশনে আসলো, অন্যান্য অ্যাডমিশনে, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কিন্তু প্রেপোজিশন থেকে প্রশ্ন হয় এভাবে। পরের প্রশ্ন চলে আসি আমরা। পরের কোয়েশ্চেনে দেখি আমাদের বলতেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ভার্ব প্লাস অ্যাডভার্ব। অর্থাৎ এই যে ভার্ব এবং অ্যাডভার্ব আসলে কোথায় ব্যবহার হয়েছে, কোন অপশনে। এইটার জন্য আমরা পিসি দাসের কম্পাউন্ড ওয়ার্ডের একটা চ্যাপ্টার পড়লেই আসলে আমাদের কমন চলে আসবে, ঠিক আছে। ভার্ব এবং অ্যাডভার্ব দেখি আমরা। হেয়ার হচ্ছে ভার্ব, সে হচ্ছে ভার্ব, তাহলে ভার্ব প্লাস ভার্ব, এটা উত্তর হচ্ছে না। নো হচ্ছে ভার্ব, হাউ হচ্ছে অ্যাডভার্ব। সো আমাদের চাইছে ভার্ব এবং অ্যাডভার্ব, তাহলে এটা উত্তর। মেক হচ্ছে ভার্ব, আপ হচ্ছে প্রেপোজিশন, তাহলে এটা উত্তর হচ্ছে না। হোল্ড হচ্ছে ভার্ব, আর হোল্ড লিখে ফেললাম,
হোল্ড হচ্ছে ভার্ব, অল হচ্ছে প্রোনাউন, তাহলে এটা উত্তর হচ্ছে না। সো বি অপশন কারেক্ট ফর্ম। আমাদের চেয়েছে ভার্ব এবং অ্যাডভার্ব কোনটা, সেটা বি অপশনে আছে। এরকম জোড়া জোড়া শব্দ আসতে পারে প্রশ্নে। পিসি দাসের বইতে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা শেষ করে ফেললেই এই প্রশ্নের আমাদের আসলে সমাধান হয়ে যাবে, ঠিক আছে। পরের প্রশ্নে চলে আসি আমরা। ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য ওয়ার্ড ব্রিং, আচ্ছা নিচের চারটা বাক্যে কোন বাক্যে ব্রিং শব্দ দ্বারা ইজ ইউজ টু মিন ইন বাংলা ঘটানো বোঝানো হয়েছে, ঠিক আছে। তো আমরা ব্রিং এর নানা রূপ আছে। ব্রিং ডাউন বলেছে, ব্রট ডাউন পাস্ট টেন্সে লিখছে, যাই হোক আমি প্রেজেন্টে লিখলাম, এটা নিয়ে তো কোনো অর্থের পরিবর্তন হবে না। ব্রিং ডাউন শব্দের অর্থ কমে যাওয়া, কমে যাওয়া, গ্রুপ ভার্বস থেকে, গ্রুপ ভার্বসের প্রশ্ন। ব্রিং ইন, ঠিক আছে, আয় করা। ব্রিং ইন শব্দের অর্থ হচ্ছে আয় করা, আয় করা, ইনকাম করা। ব্রট আপ মানে ব্রিং আপ, ব্রিং আপ শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা, লালন পালন করা। মা তো লালন পালনই করবে, লালন পালন করা, ঠিক আছে, লালন পালন করা। এবং ব্রিং অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে ঘটানো। সো ডি অপশন কারেক্ট ফর্ম। তার মানে এই টপিক থেকে কোথা থেকে এসেছে প্রশ্ন, গ্রুপ ভার্বস থেকে। গ্রুপ ভার্বস কেমনে চিনলাম, ভার্বের পরে প্রেপোজিশন যোগে গ্রুপ ভার্বের উদ্ভব হয়। গ্রুপ ভার্ব শব্দের অর্থ টুক প্লেস, অর্থাৎ সরি ব্রিং আপ অ্যাবাউট মানে টেক প্লেস, ঘটা, ঠিক আছে। তাহলে ডি অপশন কারেক্ট ফর্ম হয়েছে গ্রুপ ভার্বস। গ্রুপ ভার্বসের জন্য আমরা পিসি দাসের বইটা শেষ করে ফেলবো, ঠিক আছে। পিসি দাসের বইটা শেষ করতে হবে আসলে, তাহলেই কমন, এটাও পিসি দাসে পাবা। পরের প্রশ্নে চলে আসছে, হুইচ অফ দ্য ফলোইং ইন অ্যাক্টিভ উইথ ভার্বাল নাউন উইথ, আচ্ছা ভার্বাল নাউন উইথ প্রেপোজিশন অ্যান্ড অবজেক্ট। আচ্ছা কি বলতেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাক্টিভ উইথ ভার্বাল নাউন। আচ্ছা ভার্বাল নাউন ব্যবহার হয়েছে কোন বাক্যে। ভার্বাল নাউন কেমন হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে নাউনের কাজ করবে, ঠিক আছে, একাধারে ভার্ব এবং নাউনের কাজ করবে। তো দেখো আই স হিম গো, এখানে চিন্তা করো প্রথম বাক্যে বলছে আই স হিম গো, এই গোটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ টু কে উজ্জ করা হয়েছে, ইনফিনিটিভ। পরের বাক্যে দেখো আমিনা জয় মেড আস লাফ, লাফও এখানে বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ। আই অ্যাম টু ইজ টু আর টু মডেল অক্সিলারি, এইটা ভার্বের বেস, মেক হচ্ছে ভার্বের বেস। সো দি আর অপের মাঝে নাউন বসে, লঞ্চ হচ্ছে ভার্ব ছিল, তার সাথে আইএনজি যোগ হয়ে নাউন হয়ে এখন এটাই ভার্বাল নাউন হয়ে গেছে। ক্লিয়ার? বলছে নিচের কোন বাক্যে ভার্বাল নাউন সক্রিয় ছিল। উই ওয়েন্ট টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ। ক্লিয়ার? পরের প্রশ্নে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ প্যাসিভ উইথ রিফ্লেক্সিভ অবজেক্ট। প্যাসিভে আছে এবং রিফ্লেক্সিভ অবজেক্ট আছে, দেখে উত্তর করা যায়। তারপরে আমরা একটু আলোচনা করি। প্যাসিভ বাক্যের স্ট্রাকচার কি, সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্বের থার্ড ফর্ম, এইটা হচ্ছে প্যাসিভ বাক্যের স্ট্রাকচার। ক্লিয়ার? অর্থাৎ এই সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, কাজ করতে পারে না, এই হচ্ছে প্যাসিভ বাক্যের গঠন। তো হি ওয়াজ ইলেক্টেড, সে নির্বাচিত হয়েছিল কারো দ্বারা, তাই না? তো প্যাসিভে আছে কিন্তু কোনো রিফ্লেক্সিভ নাই। হি ওয়াজ হার্ট, সে বাই হিমসেলফ, মানে এইটা দেখো সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্বের থার্ড ফর্ম বাই হিমসেলফ, হিমসেলফকে রিফ্লেক্সিভ। সো বি অপশন কারেক্ট ফর্ম। ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার, এখানে রিফ্লেক্সিভ ছিল না, দেয়ার আর লটস অফ থিং, কোনো রিফ্লেক্সিভ, এটা তো প্যাসিভই হয় নাই এবং রিফ্লেক্সিভও ছিল না। দেখেই বোঝা যাচ্ছিল যে প্যাসিভ বাক্যে রিফ্লেক্সিভ অবজেক্ট হয়েছে, এমন একটা বাক্য খুঁজে বের করো। পরের বাক্যে দেখো বলছে, এমন প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ কারেক্ট এক্সপ্রেস ইন আ সিঙ্গেল ওয়ার্ড ইন বাংলা। আচ্ছা বাংলা শব্দ, এটা কোথা থেকে আছে, আমরা পিসি দাস থেকে 124টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়বো, ঠিক আছে। বাংলাতে যেমন পড়েছো না এক কথায় প্রকাশ, ইংরেজিতেও বলা হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বুঝতে পারছো? এটা পড়তেই হবে, কিন্তু মেডিকেল অ্যাডমিশনের জন্য জরুরি এবং যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটের জন্য জরুরি, ঠিক আছে। বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটেও এখান থেকে প্রশ্ন, আমাদের সময় ডি ইউনিট যখন ছিল তখন এখান থেকে প্রশ্ন হয়েছিল, এই 124টার মধ্যে পরপর 3 বছর প্রশ্ন হয়েছিল। নট বেয়ারিং দ্য নেম অফ এ রাইটার, যখন অর্থাৎ একটা বই কিন্তু লেখকের নাম নেই, লেখক সত্য নেই, তাহলে সেটা বেনামি, সেটা কখনোই সর্বজ্ঞ হইতে পারে না, তার মানে এটার পেয়ারটা মিল নাই। ওয়ান লিভিং হিজ নেটিভ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার, বুঝতে পারছো?
যেটা ডায়াসপোরার কারণে, যে when a people or a group of people, যখন একজন লোক অথবা এক দলবদ্ধ লোক কি করতেছে, leave their country, তার দেশ ত্যাগ করতেছে, and settled in other parts of the world, এবং পৃথিবীর আরেকটি দেশে যে সে হচ্ছে অভিবাসী, এটা কারেক্ট ফর্ম। characterized by dull uniformity, ডাল মানে বিষণ্ণ থাকা, অলৌকিক অর্থে কখনোই বসে না, তার মানে বাদ। ইনক্যাপাবল অফ বিং কোয়েশ্চেন, আমি অনেকগুলো বই দেখলাম যে বইতে এই ডি নাম্বার উত্তর দেয়া আছে। ইনক্যাপাবল অফ বিং কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন মানে প্রশ্নাতীত, যেখানে প্রশ্ন করা যাবে না। কিন্তু সন্দেহাতীত ব্যাপারটা এমন না, সন্দেহাতীত মানে বিয়োইং ডাউট। আমি বুঝলাম না যে বাজারে প্রচলিত বইগুলোতে এইটা কেন উত্তর দিয়েছে, জীবনেও এটা উত্তর হইতে পারে না। আরে এটা তো পিসি দাসে রয়েছে, এটা তো আলাদা করে বানাই নাই প্রশ্ন, সো এটা কেন উত্তর দিয়েছে আমার মাথায় ঢুকলো না। হ্যাঁ, বিং কোয়েশ্চেনেবল, ইনক্যাপাবল অফ বিং কোয়েশ্চেন, তুমি যখন কোশ্চেন করতে পারবা না তার মানে সে প্রশ্নাতীত, এখানে কোনো প্রশ্ন নেই। সন্দেহাতীত আর প্রশ্নাতীত তো আলাদা জিনিস। পরের প্রশ্নে চলে আসো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ আ ভার্ব, নিচের কোনটি ভার্ব? জয়াসলি না, এটি অ্যাডভার্ব। গ্লোরিফাই, এটি ভার্ব। পিসি দাস থেকে ওয়ার্ড ফরমেশন পড়বো, বারবার আমি একটা বইয়ের রেফারেন্স দিচ্ছি, এখান থেকে সব কমন আসে। হরিবল অ্যাডজেক্টিভ, ভয়াবহ। ইডিওসি নাউন। পরের প্রশ্নে চলে আসো, হুইচ অফ দ্য ফলোইং দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ দ্যাট বাংলা? আমি গ্রামে বাস করি, আই লিভ ইন আ ভিলেজ। আই লিভ ইন আ ভিলেজ, লিভ উইদিন কেন হবে, ইন আ ভিলেজ। ওকে। আমি ছেলেটিকে একটি বই দিয়েছিলাম, আচ্ছা দিয়েছিলাম মানে পাস্ট টেন্স, আই গেইভ হবে। ওকে, আই গেইভ। এবার দেখি, একটি বই দিয়েছিলাম, আই গেইভ আ বুক, তাহলে বই দিয়েছিলাম। বুক বস্তুবাচককে আমরা বলি ডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, আই গেভ আ বুক, আর দ্য বয় ব্যক্তিবাচককে বলি আমরা ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, এই ইনডিরেক্ট এবং ডিরেক্টের মাঝে কোনো প্রেপোজিশন বসে না, কিন্তু ডিরেক্ট আর ইনডিরেক্টের মাঝে প্রেপোজিশন টু বসে। সো এখানে কিন্তু টু বসেছিল, এটা কারেক্ট ফর্ম ছিল, টেন্সে ভুল ছিল। আই গেইভ আ বুক অথবা আই গেইভ দ্য বয় আ বুক, এমন হতে পারত। সো বি অপশন হচ্ছে না। তুমি কোথায় থেকে এসেছো, মানে কোথা থেকে এসেছো? Where do you come from? অনেকে কোথা থেকে আসছো? Where are you coming from? বাট রেইমন্ড মার্ফি বলতেছে এটা ফর্মাল ইংরেজি হইতে পারে না। Where are you coming from বলছে এটা ফর্মাল না। Where do you come from, তার মানে এখানেও ভুল রয়েছে। What are you looking for? খুঁজছো, look for, দেখেছো গ্রুপ ভার্ব মানে look for শব্দের অর্থ কি? খোঁজা, খোঁজা গ্রুপ ভার্ব, আবারও গ্রুপ ভার্বের ছোঁয়া পাচ্ছ। ডি অপশন কারেক্ট ফর্ম। পরের প্রশ্নতে চলে আসো, হুইচ অফ দ্য ফলোইং প্রেপোজিশন উইল বি অ্যাপ্রোপ্রিয়েট, আছে এই বাক্যের মধ্যে কোনটা প্রেপোজিশনটা কারেক্ট হবে? উই অল থার্স্ট ড্যাশ হ্যাপিনেস, আমরা সবাই সুখের জন্য আকাঙ্ক্ষা করি। এখন আকাঙ্ক্ষা বোঝালে, খেয়াল করো, আকাঙ্ক্ষা বোঝালে প্রেপোজিশন ফর বসে। আমরা অপশনের মধ্যে ফর দেখছি না, এটাই সব থেকে গ্রহণযোগ্য ইংরেজি। যেমন ধরো তুমি ডিজায়ার ফর, আকাঙ্ক্ষা করতেছো। লং ফর, প্রত্যাশা করতেছো, লং ফর, বুঝছো? ইয়ার্ন ফর প্রত্যাশা করা, ইয়ার্ন ফর, এমন ব্যাপার। এখন ধরো ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগা কি আকাঙ্ক্ষা? অবশ্যই আকাঙ্ক্ষা, খাবারের আকাঙ্ক্ষা থেকেই তো ক্ষুধার উদ্ভব। অ্যাপিটাইট ফর, অ্যাপিটাইট ফর, এই যে থার্স্ট মানে তো তৃষ্ণা, হ্যাঁ, পানির আকাঙ্ক্ষা মানেই তৃষ্ণা, আকাঙ্ক্ষা থেকেই, তাই থার্স্ট ফর, এখানে ফর হবে। এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, মানে সুখের আকাঙ্ক্ষা করতেছে, চাচ্ছ, চাওয়া। আস্ক ফর মানে চাওয়া, এই যে চাওয়া বোঝাচ্ছে। তবে এসপি বক্সির বইতে একটা, আমি কোনো বই আমার চোখে পড়ে নাই যে থার্স্ট আফটার বসতে পারে, ফর অথবা আফটার, কিন্তু এটা খুবই রেয়ার কেস। এই প্রশ্ন কেন করেছে এটা ওনারাই ভালো জানবে আসলে, যে চাওয়া বোঝালে, আকাঙ্ক্ষা বোঝালে, তৃষ্ণা, তোমার তীব্র চাচ্ছ তুমি, প্যাশন ফর, বাট আফটার বসতে পারে থার্স্টের পরে। বাট এই একটা বইতে আমি দেখেছি আসলে ফর ছিল না এখানে। পরের কোশ্চেন, ওইটা কেমনে হয়েছে আসলে আরেকটু ব্যাখ্যা দিয়ে। এসপি বক্সি বলতেছে যে তুমি ওই যে বলে না, টাকার পেছনে ছোট না, ডোন্ট রান আফটার দ্য মানি, রান আফটার মানি, রান আফটার মানে ছুটে চলা। তো ছুটে কেন চলতেছে? আকাঙ্ক্ষা থেকেই তো ছুটে চলা।
ওই সেন্স থেকে উনি এটা বলছে। ক্লিয়ার আমার কথা? পরের প্রশ্নে চলে আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন? বতর, আমাদের ঝিনাইদহ অঞ্চলে ধানের সময়কে বতর বলে, বুঝতে পারছো? বলছে সেটা আমনের বতর। বতর মানে একটা উপযোগী সময়, ডিউ টাইম। এটা আমাদের আঞ্চলিক ভাষা, আমাদের এলাকায় সবাই ধানের সময় বলে। যারা ওই অঞ্চলে আছো, ঝিনাইদহ কুষ্টিয়া অঞ্চলের, বুঝতে পারছো না? বতরের সময় যাব, আমন ধানের বতর হচ্ছে আউশ ধানের বতর। বতর ডিউ টাইম, উপযোগী সময়। পরের প্রশ্নে দেখো, লিবেল শব্দের অর্থ কি জানো? মানে একদম লিখিত উপায়ে ভুলভাল তথ্য, মিথ্যা অপবাদ ছড়ানো, যেটাকে আমরা বলি মিস রিপ্রেজেন্টেশন। কনভিন্সিং তো হবেই না। অ্যানাইহিলেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য। ধ্বংস করা, ডিস্ট্রয় করা, বহুবার বিভিন্ন অ্যাডমিশনে এসেছে অ্যানাইহিলেট। পরের প্রশ্নে চলে আসো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ আ নাউন? অর্ডেইন শব্দের অর্থ আদেশ করা, আদেশ করা। সো আদেশ করা মানে কোনো কিছু করা, মানে তো সেটা ভার্ব, আমাদের নাউন। ঠিক আছে, দেখো ইমপ্রিম্যাচর, ইমপ্রিম্যাচর। হ্যাঁ, তারপরে বলতেছে দেখো এখানে বলছে রিকোচেট। রিকোচেট শব্দের অর্থ প্রতিফলন ঘটা। তুমি গুলি করলা, দেয়ালে লেগে আবার প্রতিফলন ঘটে গেল, এটাকে বলা হয় রিকোচেট। ঠিক আছে, তার মানে এটি একটি ভার্ব, ডাহা ভার্ব। এবং দেখো ইমপ্রিম্যাচর, ইমপ্রিম্যাচর এইটাকে আমরা আসলে নাউন বলে ডিফাইন করব। সো আমাদের কিন্তু ভোকাবুলারি রিলেটেড প্রশ্ন কিন্তু খুব বেশি আসতেছে, সেই কনসেপ্টটা ভালো করে রাখবা। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এ ভার্ব? আবারও বলেছে নিচের কোনটি ভার্ব? রেজ শব্দের অর্থ বমি করা, বমি করার চেষ্টা করা, আসলে বমি করার চেষ্টা করা। সো কোনো কিছু করা হলে সেটি ভার্ব বলবো আমরা, বুঝতে পারছো? সো কনসেপ্টগুলো আমরা পেলাম। পরবর্তী কোশ্চেনে বলছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ বাংলা? প্রতিমাননা। প্রতিমাননা মানে কি? এমন প্রশ্ন আসলে আবার একটু ঝামেলা আছে। সো বাংলা তো তোমাদের বাংলাই মনে হয় ওই যে বিভিন্ন শব্দ পড়তেছো। প্রতিমাননা মানে শ্রদ্ধাঞ্জলি, আসলে হোমেজ, সম্মান করা। ঠিক আছে, শ্রদ্ধাঞ্জলি। হুইচ অফ দ্য ফলোইং দ্য কারেক্ট ইংলিশ? আচ্ছা, কারেক্ট ইংলিশ আমরা দেখি। দিস ফ্রুটস বাক্যের সাবজেক্ট আর লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে। ইটেবল শব্দটা আসলে ভালো শব্দ না, এডিবল মানে খাওয়ার যে যোগ্য, খাদ্য মানে সেটাকে বলা হবে এডিবল। এই জন্য এই অপশনটা আসলে হয় নাই। She was badly injured by my unkind words. না, কথার দ্বারা মানুষ শকড হইতে পারে, হার্ট হইতে পারে। এখানে ইনজিওর্ড হয় না, হার্ট হইতে পারে। তুমি আমার কথায় কষ্ট পেতে পারো, কথায় আহত হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। যদি আমরা ম্যাটাফরিক্যালি বলি, তোমার কথায়, তোমার বাক্যবাণে যেন আমার হৃদয় থেকে রক্ত ঝরছে, ওরকম মানে একটু কাব্যিক হয়ে গেল। মানুষ কথার দ্বারা ব্যাডলি হার্ট হইতে পারে, কষ্ট পেতে পারে, এই জন্য এটা হয় নাই। Mathematics requires no. Mathematics demands reasonable thinking, critical thinking. Mathematics কখনো requires না, mathematics demand করে। এখানে ভুল রয়েছে, এখানে ডিমান্ড হবে, requires না। এমন প্রশ্ন কিন্তু, এই জন্য এটা বাদ। The chairman was gracious. চেয়ারম্যান খুবই উদার ছিল, সদয় ছিল, দয়ালু ছিল। ঠিক আছে, ইনাফ অ্যাডজেক্টিভ। ইনাফের ব্যবহার দেখো, ক্লিপস্টোফেলের 155 নাম্বার পেজ থেকে পড়াবো। অ্যাডজেক্টিভের পরে সবসময় ইনাফ বসে। কারেকশন যে কিভাবে আসবে তোমার, সকল অ্যাডমিশনের জন্য কারেকশন গুরুত্বপূর্ণ। আর কারেকশন কোন টপিকস থেকে আসবে আসলে এরকম না। আমরা বলি না অ্যাডমিশনের জন্য 14-15টা টপিকস লাগে। হ্যাঁ, তাহলে 14 নাম্বার পর্যন্ত নাম বলতে পারি, আরেকটিকে বলি কারেকশন। তো কারেকশন কি? এই সকল টপিকস মিলেই আসলে প্রশ্ন হয়। মানে ইংরেজি যত টপিকস আছে সবই কারেকশনের অন্তর্ভুক্ত, বুঝতে পারছো? সো আমরা দেখে নিলাম ডি অপশন কারেক্ট ফর্ম। এই ছিল আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের 10-11 সেশনের কোয়েশ্চেন। আমরা দেখেছি ভোকাবুলারি থেকে প্রশ্ন হয়েছে, ট্রান্সলেশন এবং কারেকশনের দৌরাত্ম অনেক বেশি ছিল। সো আমরা কারেকশনের জন্য গ্রামার খুঁটে খুঁটে পড়বো আসলে, তাহলেই আমাদের প্রস্তুতি। আমাদের টার্গেট থাকবে যে আউট অফ 15-এর মধ্যে অ্যাডমিশনের মতো পরীক্ষায় যদি তুমি 10-12 পাও, তোমার চান্স পাওয়া মানে ইংরেজিকে মেডিকেলে যারা পরীক্ষা দেয় অনেকেই হেলাফেলা করে বা শেষের কয়েকদিন বিভিন্ন চটি বইমই পড়ে, কোচিং থেকে দেয়, রেটিনা থেকে দেয়, সব আমি তো আমার কাছে আছে, তো দেখছি। আমি তো কোনো প্রশ্ন কমন পাওয়া দেখি নাই, কোনো দিন দেখি নাই। হ্যাঁ, পিওর বই পড়তে হবে, পিওর বই পড়তে হবে। সেই বইয়েরই নির্যাস থাকবে আমার ক্লাসের স্লাইড। আমি প্রত্যেক স্লাইডে আমার পেজ নাম্বার লেখা থাকবে যে এই বই থেকে এই স্লাইডটার কনসেপ্ট নিয়েছি আমি, এই জায়গা থেকে। প্রশ্ন কমন পেতে হলে বই পড়তে হবে, ওইসব চটি বই পড়ে হবে না আসলে। এই 15 মার্কসের মধ্যে যদি তুমি ভালো করতে পারো, ফিজিক্স কেমিস্ট্রি তো ভুল হয়,
কিন্তু ইংরেজি যে ধরনের প্রশ্ন হবে এটা ভুল করা যাবে না আসলে, আর একটু চেষ্টা করলে এটা হবে। সো এইটাই তোমাকে সেকেন্ড টাইমারদেরকে একদম মানে টপকায় তুমি চলে যাবে, এবং প্রতিযোগিতার একটা, যেখানে অন্যান্যরা কম মার্কস পাবে তোমার এইটা স্ট্রেইনড হবে আসলে, ঠিক আছে, স্ট্রেইনড হবে ইংরেজিটা। সো এখানে কিছু ক্লাসের মধ্যে দিয়ে তোমাকে এটা গুছিয়ে দেওয়া হবে আসলে আলটিমেটলি। আর তুমি অ্যাডমিশন জুড়ে দিনের একটা সময়ে বা রেকর্ড দেখে নিলা, তুমি ইংরেজি ক্লাসের সাথে থাকো, মেডিকেলেই যদি চান্স না হয় তখন আবার এই ইংরেজিটাই তোমার কাছে একটা মানে আলাদিনের মানে একটা কি তোমার একটা মানে কি নাম বলতে পারতেছে না, মুখে আসতেছে না, একটা সহায়ক হয়ে উঠবে আসলে যদি মিস করে ফেলো। সো ইংরেজিটা এমনভাবে পড়ো, দিনে 1.5 ঘন্টা সময় দিবা। মেডিকেল অ্যাডমিশন যারা দিবে তারা সবাই পড়ুয়া হবে, আমি বিলিভ করি, ঠিক আছে। সো আলটিমেটলি সব কাভার হয়ে যাবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এখন থেকে ধারাবাহিক প্রশ্ন সলভের দিকে থাকো, ঠিক আছে। সব প্রশ্ন কিভাবে উত্তর হচ্ছে, কেন হচ্ছে, সেই কনসেপ্টগুলো নিয়ে পুরোটাই ক্লিয়ার করে ফেলবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।